6 জুন থেকে ব্যারাকে ফিরবেন সেনা সদস্যরা। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্ত 5 আগস্ট পরবর্তী সব মামলা যাচাই বাছাই হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা। জনপ্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। ডিসি সম্মেলনের সমাপনীতে প্রধানমন্ত্রী দেশের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান। মাদ্রাসা শিশু শিক্ষার্থী ধর্ষণে অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার। জেলা প্রশাসন ও আলেমদের আলাদা তদন্ত কমিটি, সুষ্ঠু বিচার দাবি। নারায়ণগঞ্জে দুর্ভেদ্য মাদক সাম্রাজ্য, দৈনিক কোটি টাকার বেচা কেনা। ফতুল্লায় পুলিশের হাত থেকে 5 আসামি ছিনতাইয়ের অভিযোগ। হাওড় জুড়ে পচা ধান নিয়ে বর্গা চাষির হাহাকার, প্রণোদনা পাচ্ছেন জমির মালিক। এরা যে আমরা জমিন করি মনে করেন তারা তো সবই বিদেশ বাড়িতে আসেন, কিন্তু আমরা যে ক্ষেত করি ক্ষেতের বিনিময়ে কিছু আমরা পাই না। ক্ষতিগ্রস্তের তালিকায় কারা? উত্তর নেই প্রশাসনের। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতায় নিহত 4, পুলিশের জিরো টলারেন্সে শান্তির আহ্বান শুভেন্দুর। মুখ্যমন্ত্রী বাছাইয়ে অমিত শাহর বৈঠক শুক্রবার। এবং ঘরের মাঠে পাকিস্তানের সাথে সিরিজ জিতে ইতিহাস গড়তে যায় টাইগাররা, প্রস্তুত সফরকারীরাও। মিরপুরে প্রথম টেস্ট শুরু শুক্রবার। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রূপা। দর্শক, দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। 2024-এর 19 জুলাই উত্তাল সময় সামাল দিতে কারফিউ জারি করে আওয়ামী সরকার। মাঠে নামে সেনাবাহিনী। এরপর দিন মাস পেরিয়ে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়েই মাঠে ছিলেন তারা। 12 ফেব্রুয়ারির নির্বাচনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ সেনাবাহিনী। ভোটের আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। গত মাসের 28 তারিখ কোস্টগার্ডের এক অনুষ্ঠানেও সেনাবাহিনীর ব্যারাকে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছিলেন, দেশের বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে তা তুলে নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। অবশেষে এলো সিদ্ধান্ত, আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়। জানানো হয়, প্রথমে প্রত্যাহার হবে দূরবর্তী জেলা থেকে, এরপর ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে নেওয়া হবে সেনাবাহিনী। জুন মাসের মধ্যেই সব সদস্যকে সরিয়ে নেওয়া হবে মাঠ পর্যায় থেকে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনের পর উদ্দেশ্যমূলক মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের রেহাই দিতে চায় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 1 মাসের মধ্যে তালিকা পাঠাতে বলা হয়েছে জেলা প্রশাসকদের। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিনে এসব কথা বলেন তিনি। বলেন, বিগত সরকারের আমলের রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় 10,000 লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি। সেসব অস্ত্র দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্ত করতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে মাঠ পর্যায়ে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, নারী নির্যাতন ও চোরাচালান রোধ সহ আইন শৃঙ্খলা রক্ষায় এক গুচ্ছ নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আলোচনায় উঠে আসে জুলাই আন্দোলনের পর সারা দেশে হওয়া হাজার হাজার মামলা প্রসঙ্গ। মন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলকভাবে এসব মামলায় কাউকে আসামি করা হয়ে থাকলে তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা। আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে। আমরা বলেছি যথাশীঘ্র
এবং মৌখিকভাবে জানিয়েছি সর্বোচ্চ 1 মাসের ভিতরে পাঠাতে। নির্বাচনের আগে বিভিন্ন থানায় জমা নেওয়া লাইসেন্স করা অস্ত্র প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে ইস্যু করা লাইসেন্সগুলো পুনরায় যাচাই বাছাই করা হবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2009 সালের 6 জানুয়ারির আগে ইস্যু করা হয়েছিল সেগুলো ফেরত দিবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2024-এর 5ই আগস্টের পরে ইস্যু করা হয়েছে সেই সমস্ত লাইসেন্সে অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিতে হবে। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশে পুশ ইন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বর্তমান সরকার জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এমন একটি প্রশাসন চায় যেখানে মানুষ হয়রানিমুক্ত সেবা পাবে। এছাড়াও জেলা প্রশাসকদের দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক ও কল্যাণকর কাজে সরকার জেলা প্রশাসকদের সবসময় সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বৃন্দ সহ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতেই হবে আমাদের। সেই কাজটি আপনাদের ভূমিকার উপরে প্রায় পুরোপুরি নির্ভর করে। আমাদের সরকার এমন একটি জনমুখী সরকার প্রশাসন চায় যেখানে সরকারি দপ্তরে সাধারণ মানুষ সম্মানের সাথে দ্রুত, স্বচ্ছ এবং হয়রানি মুক্তভাবে সেবা পাবে। এই বিষয়টি আপনারা নিশ্চিত করতে সক্ষম। দুর্নীতি বন্ধ সহ সরকারের নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা পালনের আহ্বান জানানোর মধ্য দিয়ে শেষ হলো 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়ন, প্রতিটি জেলায় ডে কেয়ার সেন্টার নির্মাণ, অপতথ্য মোকাবেলা সহ নানা বিষয়ে দিক নির্দেশনা দেন। সম্মেলনের সমাপনী দিনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসকরা। প্রতিটি জেলায় ডে কেয়ার সেন্টার স্থাপন, সামাজিক নিরাপত্তার উপকারভোগীদের তথ্য যাচাই এবং প্রতিটি জেলায় সুইমিং পুল নির্মাণ সহ নানা বিষয়ে আলোচনা হয়। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা যে কানেক্টিভিটি তৈরি করছি উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার তৈরি, খেলোয়াড়দের তৈরির জন্য, সেই মাধ্যমে আমরা আশা করি যে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পরিবেশ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠকে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং পাহাড় ও গাছ কাটা বন্ধে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়। গাছ লাগানো বলেন, সেটা বায়ু দূষণ কমানো বলেন, ব্যবস্থাপনা বলেন, যাই আমরা বলি, এগুলি কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া ওই স্তরে সম্ভব না। সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে স্পেসিফিক না। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো বলা হয়েছে আর কি। জনপ্রশাসন এবং তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ভুল ও অপতথ্য মোকাবেলায় জেলা প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানান। একটা রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। মিসইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা, যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং ভবিষ্যতেও সে আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দায়িত্বে থাকতে চায়। এই সরকার আসলে তথ্য গোপন করার যে প্রবণতা আপনি আগে দেখেছেন, যুক্তি বলে যে সরকার এটা করতে যাবে না। এছাড়া দুর্নীতি দমন কমিশনের শীর্ষ কর্মকর্তারা মাঠ পর্যায়ে দুর্নীতি বিরোধী জনসচেতনতা তৈরি করতে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার আহ্বান জানান। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, নেত্রকোনায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। আর এই ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন এবং স্থানীয় আলেম সমাজ। সুষ্ঠু তদন্ত আর বিচার দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
নেত্রকোনায় কওমি মাদ্রাসার শিক্ষকের ধর্ষণে 11 বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। ঘটনার পর থেকেই পরিবার সহ আত্মগোপনে যান অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগর। এক ভিডিও বার্তায় ঘটনায় জড়িত নন বলে দাবিও করেন তিনি। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে বুধবার ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মসজিদের বারান্দার একটি ঘরে ধর্ষণের অভিযোগ ভুক্তভোগী শিশু ও তার পরিবারের। সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি এলাকাবাসীর। ঘটনা সত্য হলে বিচার চাই, আর সত্যটা প্রমাণিত হোক, এটাই আমরা চাই। প্রতিবাদে যা হয় তা আইনগতভাবে যেটা হয় এটাই। ঘটনা তদন্তে আলাদা কমিটি করেছে উপজেলা প্রশাসন ও কওমি মাদ্রাসার সংশ্লিষ্ট আলেম সমাজ। ঘটনাটাকে তদন্ত রিপোর্ট দিতে হবে এবং আমরা প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা আমরা নিব। বোর্ড এটি দেখতেছে যে সে যদি অপরাধীও তার শাস্তি আমরা নিশ্চিত চাই। শিশুটির চিকিৎসা, মানসিক ট্রমা কাটিয়ে ওঠা এবং আইনি নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। ডিএনএ টেস্টের মাধ্যমে অনৈতিক কর্মের সঠিক বিচার দাবি নাগরিক সমাজের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাসের পর এবার ভাড়া বাড়ল লঞ্চের। বুধবার লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী প্রথম 100 কিলোমিটার পর্যন্ত 2 টাকা 77 পয়সা থেকে 18 পয়সা বেড়ে 2 টাকা 95 পয়সা এবং 100 কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া 2 টাকা 38 পয়সা থেকে 14 পয়সা বাড়িয়ে 2 টাকা 52 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া 29 টাকা থেকে 3 টাকা বাড়িয়ে 32 টাকা করা হয়েছে। নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের হাতে সিসি ক্যামেরা, ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি, আছে আধুনিক আগ্নেয়াস্ত্র। নারায়ণগঞ্জের 20টি স্পটে চলে এর কারবার। অভিযানে গিয়ে মার খায় আইনশৃঙ্খলা বাহিনীও। এ যেন এক দুর্ভেদ্য সাম্রাজ্য। ফুয়াদ হাসানের ক্যামেরায় শরীফ সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দেশকে মাদক মুক্ত করা। নারায়ণগঞ্জের জনসভায় 20টি মাদক স্পটের কথাও বিশেষভাবে উল্লেখ করেছিলেন তিনি। নির্বাচনের পর সেসব স্পটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানও শুরু করে। তবে অভিযান চালাতে গিয়ে একের পর এক লোমহর্ষক ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা। এ যেন এক দুর্ভেদ্য সাম্রাজ্য। চলতি বছরের 15 মার্চ শহরের গলাচিপায় মাদক বিরোধী অভিযানে এক পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটে। এরও আগে গত বছরের 16 নভেম্বর মাসদাইরে মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায় গোয়েন্দা বাহিনী। টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। এর একদিন আগে 15 নভেম্বর শহরের মাসদাইর বেগম রোকেয়া স্কুল এলাকার সরুগলিতে 13 নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মুদি ব্যবসায়ী নাহিদুর রহমান পারভেজকে কুপিয়ে জখম করে মাদক কারবারিরা। গুলিও ছোড়ে তারা। ঘটনার একদিন পর 15 নভেম্বর নাহিদুর রহমান নামে এক ব্যবসায়ীও একই ধরনের হামলার শিকার হন। মাদক বেচাকেনায় আধিপত্য বিস্তার ও বিরোধ নিয়ে কয়েক মাসে ফতুল্লায় কয়েকজন নিহত হয়েছে। 12 জানুয়ারি ইশদাইর বাজার এলাকায় রায়হান বাবুর্চিকে কুপিয়ে হত্যা, 9 ফেব্রুয়ারি মাদক ব্যবসায়ী দানিয়ালকে কুপিয়ে হত্যা, 24 ফেব্রুয়ারি ফতুল্লার মিস্ত্রিবাগে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা, 6 মার্চ পিতালিপুলে সাব্বির নামে আরেক যুবক খুন হন মাদক ব্যবসার জেরে। স্থানীয়রা বলছেন শহরের বিভিন্ন স্থানে প্রধান সড়কে ও অলিগলিতে লাইন ধরে মাদক বিক্রি চলে। মাদক বিরোধী অভিযানে ফিল্মি স্টাইলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান তারা। ছিনিয়ে নিয়ে যান সহযোগীদের। বসতবাড়ি ভাড়া নিয়ে সিসি ক্যামেরা লাগিয়েও চলে মাদক বেচাকেনা। ছাদ ভাড়া অভিনব কায়দায় ড্রোন উড়িয়েও চলে কারবার। হত্যাকাণ্ড যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। আশেপাশে যারা আছে ওদের ব্যবসার কারণে, ওদের ত্রাসের কারণে ওরা খুব বিরক্ত। জনগণ অনেক ভয় ভীতিতে থাকে। খুব ভয়াবহ অবস্থা এলাকায়। আপনার ছোট যাদেরকে ছোট থেকে বড় হইতে দেখি তাদের সহকারে আপনার বড় যারা আছে সবাই মাদকাসক্ত হয়ে গেছে। কিছু কিছু স্পট আছে, এগুলো যারা চালাচ্ছে মূলত সেই জিনিসটা আমাদের ধ্বংস করতে হবে। এ বিষয়ে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AHM সাজ্জাদ হোসেন এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে কেউ পার পায়নি। ইতোমধ্যে অনেকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স। গতকাল অভিযানে প্রায় 13 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এটা আমাদের
অব্যাহত থাকবে। প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। তাছাড়া আমাদের গত 3 দিন আগ থেকে আমাদের বিশেষ অভিযান চলছে সারা দেশে। এই বিশেষ অভিযানের পার্ট হিসেবে আমরা কিন্তু অভিযান করে যাচ্ছি। মাদক বিকিনিতে প্রতিদিন হাত বদল হয় লাখ লাখ টাকা, আর তাই এই বিশাল সাম্রাজ্য রক্ষায় আধুনিক আগ্নেয়াস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিরও ব্যবহার করছে সন্ত্রাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের কাছ থেকে 5 আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠলেও ঘটনা অস্বীকার করছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, দেওভোগে হাশিমবাগ এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলেমান মিয়ার বাড়ি লুট হচ্ছে এমন অভিযোগে 999-এ কল পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। এ সময় 5 জনকে আটক করা হলেও দোষী নয় বলে ছেড়ে দেওয়া হয়। আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলে দাবি পুলিশের, তবে এই ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিলে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়। ময়মনসিংহে প্রয়াত স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেসা। বুধবার বিকেলে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে গোলকিবাড়ি কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। এ সময় মায়ের জন্য দোয়া কামনা করেন ডাক্তার জাহিদ। জানা যায়, ময়মনসিংহের বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বুধবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জেবুন্নেসা। হাওরের পানিতে ডুবে পৌঁছেছে ধান। যতটুকু বাঁচাতে পেরেছেন তাও বেঁচেছেন স্বল্প দামে। এই অবস্থায় স্থানীয় চাষিরা বলছেন, সরকারি খাতায় জমির মালিকই কৃষক, তাই হাওরের 70% বর্গা চাষি জানেন না ভাগ্যে কি আছে। আর এদিকে প্রশাসন তালিকা করছে ক্ষতিগ্রস্তদের। তবে স্থানীয়দের প্রশ্ন, প্রণোদনা কে পাবে, জমির মালিক না বর্গা চাষি? শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। হাওরে পানি বাড়ছে, কোথাও তলিয়েছে ধান গাছ, তো কোথাও গলা পানি। তাই বাধ্য হয়ে নৌকা নিয়ে ধানের আগা কাটছেন মৌলভীবাজার জেলার হাওরের কৃষক। এদিকে ধান কেটে রাখার জায়গাও নেই। কৃষক জানান, চোখের সামনে মরে যাচ্ছে লালিত স্বপ্ন। নিরুপায় হয়ে বছরের একমাত্র ফসল রক্ষার আপ্রাণ চেষ্টা। ভেজা ধান কেটে শুকানো যাচ্ছে না, বিবর্ণ হয়ে গেছে রং। ভেজা ধান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এরা যে আমরা জমিন করি, মনে করেন তারা তো সবই বিদেশ বাড়িতে আসেন, কিন্তু আমরা যে ক্ষেত করি, ক্ষেতর বিনিময়ে কিছু আমরা পাই না। বাড়ি দুবরা লাগে, ধানও কাটা হয় না, ডুবাই ডুবাই ধানও কাটা যায় না, বড় কষ্টের মাঝে আমরা আছি। কৃষকের অভিযোগ, সরকারি তালিকায় জমির মালিকরাই কৃষক, ভোগ করেন সার, বীজ, ব্যাংক লোন সহ সবই। অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছেন 70% বর্গা চাষী। পরিবার পরিজন নিয়ে সারা বছর কি খাবেন আর চলবেনই বা কি করে, সেই দুশ্চিন্তায় ভেবে কুল পাচ্ছেন না। আর ঋণের বোঝা তো আছেই। বিশেষ করে কিস্তি লইয়া, ঋণ করিয়া, ঋণগ্রস্ত হইয়া গৃহস্থী করছেন। এরা তো বেশি মাইর খাইছে, দান করিয়া তো দান উঠাইতে পারছে না, ক্ষেত সব বেশি কি ভানিয়ে তলিয়ে নিচে গিয়া পারে। তো ধান কাটাইলাম, যদি নাও দিয়ে আনাইলাম, নাও তো প্রচুর টাকা লাগি যায়। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তালিকার কাজ চলছে বলে জানায় জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। তবে স্পষ্ট নয় কে থাকছে সে তালিকায়, জমির মালিক না বর্গা চাষী। অফিসার এবং কৃষি অফিসাররা সমন্বিতভাবে কাজ করছেন। যদি কোনো তথ্যের গ্যাপ থাকে তাহলে সেটা আমরা অবশ্যই রিকভার করার চেষ্টা করব। দান কিংবা অনুদান নয়, ন্যায্য অধিকার ও নিরাপদে ফসল ফলানো সহ ঘরে তোলার নিশ্চয়তা চান হাওরের কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় শঙ্কা বাড়ছে। প্রাণহানি অন্তত 4 জনের। ঘটেছে তৃণমূলের কার্যালয় ভাঙচুর সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আর অনুমতি ছাড়া বিজয় মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এমন আবহে শুক্রবার রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর 9 মে শপথ, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লাঠিসোঁটা হাতে রাজনৈতিক সমর্থকদের উল্লম্ফন, চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও তৃণমূল কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের হট্টগোল চলছেই।
কলকাতার নিউ টাউন নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র। অভিযোগ, বুলডোজার নিয়ে হামলায় জড়িত বিজেপি। তাদের আক্রমণের শিকার তৃণমূলের একাধিক কার্যালয়। এছাড়া বীরভূম জেলা, উত্তর 24 পরগনার সন্দেশখালীও উত্তপ্ত। বিজেপি তৃণমূল সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন নেজার থানার অফিসার ইনচার্জ, যা আতঙ্কের সৃষ্টি করেছে জনমনে। মমতা ব্যানার্জি এখনো কেন ইস্তফা দিচ্ছে না বলুন, হেরে গেছে তো। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। আমরা 1 লক্ষ থেকে বেশি কার্ডস দিয়েছিলাম, ইনক্লুডিং আওয়ার পুলিশ স্টেশন নাম্বার ডিউরিং সিবিএমস এক্সারসাইজ। এর মধ্যে উঠেছে ক্ষমতা ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 356 ধারার আওতায় বহিষ্কারের ডাক। আর বিজেপি আশ্বস্ত করেছে বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বাংলা ভাষাভাষী নেতা। আলোচনায় আছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ অগ্নিলা মিত্র পাল। 9 মে শপথের আগেই মুখ্যমন্ত্রী বাছাইয়ে 8 মে বাংলা সফর করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভরসা দেতা হুঁ। নীরব দাস, নিউজ 24। পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে ধবল ধুলাই করেছিল বাংলাদেশ। আর সেই জলজলে স্মৃতি নিয়ে এবার ঘরের মাঠে ইতিহাস গড়তে চায় টাইগাররা। এদিকে ঢাকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত সফরকারীরাও। মিরপুরে 2 দলের প্রথম টেস্ট শুরু শুক্রবার। দীর্ঘ অপেক্ষার পর লাল বলের লড়াইয়ে ফিরছে বাংলাদেশ। 2 ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। 2024 সালে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্মৃতি এখনো তাজা। এবার খেলা ঘরের মাঠে। হেড কোচ ফিল সিমন্স জানান, গড়তে চান নতুন ইতিহাস। তুরুপের তাস নাহিদ রানা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাটা অতীত, সেটা গত হয়ে গেছে। এটা নতুন সিরিজ, আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই। নাহিদ রানার সব থেকে ভালো ব্যাপার হলো তার বোঝার সক্ষমতা। সে জানে সে কোথায় আছে এবং সে কোন কাজটা ভালোভাবে করতে পারে। সে যথেষ্ট বুদ্ধিমান। আমাদের তাকে মনিটর করে যেতে হবে, তাকে অতিরিক্ত কাজ করতে দেওয়া যাবে না। হাফ ফিট থাকা অবস্থায় টেস্ট ম্যাচ খেলিয়ে দেওয়া যাবে না। অন্যদিকে পাকিস্তানও এসেছে বড় লক্ষ্য নিয়ে। শুধু দ্বিপাক্ষিক সিরিজ জয় নয়, তাদের চোখ টেস্ট চ্যাম্পিয়নশিপেও। যে কোনো দলই তাদের নিজেদের কন্ডিশনে সবসময় কঠিন। তাদের আমাদের জন্য বিষয় হলো আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি। আমরা শুধু একটি সিরিজের কথা ভাবছি না, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভাবছি। আমাদের লক্ষ্য হলো কিভাবে ফাইনালে পৌঁছানো যায়। বাংলাদেশের কন্ডিশন সবসময় চ্যালেঞ্জিং, মানছেন শাহিন আফ্রিদি। তবে এবারের মিরপুরের উইকেট কিছুটা ভিন্ন। স্পিনের বদলে সবুজ ঘাসে মোড়া পিচ, যা পেসারদের জন্য বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছেন এই পেসার। মিরপুরে 2 দলের প্রথম ম্যাচ শুরু শুক্রবার সকাল 10টায়। দ্বিতীয় ম্যাচ সিলেটে আগামী 16 মে থেকে। তাসবিহ শহরুন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।